রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। নির্বাচনের আগেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। উড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 262 যাত্রীকে নিয়ে ছেড়ে গেল বিমানের নতুন ফ্লাইট। আমি ঠিক নাই, আল্লাহ আমি অত দেখে রক্ত দেখে কি আমি রয়েছি। গভীর রাতে শীত কেটে ঘরে প্রবেশ। দেখে ফেলায় পটুয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা। চট্টগ্রামে নিজ ঘর থেকে মা মেয়ের লাশ উদ্ধার। যশোরে বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন। বাংলার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই সনদে নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডক্টর ইউনূস জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলেন, এর ব্যত্যয় হলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। এতে ঐক্যের বদলে বাড়বে বিভক্তি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট। বিচার সংস্কারও এ ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণের সঙ্গে প্রতারণা করা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বলেন, রাজনৈতিক দলগুলোর যত ঐক্যই হোক, নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধ হবে না। আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত। এটার ফলে অনেকে ধারণা করতেছে এগুলো কি বুঝে করছে না বুঝে করছে, আমরা বুঝি না। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন, যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। আর ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। নোট অফ ডিসেন্ট কোথায়? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 24-এর আন্দোলনে অংশ নিলেও একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
মাছ শিকার করার চেষ্টা করছেন, সেই রাজনৈতিক দলকে আপনারা চেনেন না? আপনারা চেনেন তারা কারা? তাদের এক নেতা বলেছেন, তার নাম ডাক্তার তাহের। তিনি বলেছেন আগামী নির্বাচন নাও হতে পারে, আগে জুলাই সনদ পাস করতে হবে, গণভোট দিতে হবে। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দাবি পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা। এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচন নিয়েই শঙ্কা দেখা দেবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে ৪ ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮টি রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতি উত্তরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণে পঞ্চম ধাপে নভেম্বরের শুরু থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, ৩ নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও জুলাই আগস্ট হত্যার বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। বিকেলে রংপুরে দলের বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐকমত্য কমিশনের সবশেষ সুপারিশের প্রথম প্রস্তাবনায় এনসিপি একমত। সরকারের পক্ষ থেকে সাড়া আসলে জুলাই সনদে স্বাক্ষর করবে দলটি। সব ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান নাহিদ। শক্তিশালী সাংগঠনিক কাঠামো আমরা তৈরি করতে চাই। যখন জনগণ এটাকে অনুমোদন করছে, তার মানে তো এটা পাস ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশ ঐকমত্য কমিশন সুপারিশমালা দিয়েছে। এটি আমাদের একটা দাবি ছিল যে বাস্তবায়নটা কিভাবে হবে। সেখানে 2টি প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং সরকার যখনই জানাবে যে তারা প্রথম প্রস্তাবটিকে অনুযায়ী কার্যক্রম শুরু করবে, তখনই আমরা জুলাই সনদে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর দিয়ে আসবো। যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। 2 দিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। উড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টার পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। বুধবার বিকেল 4টা টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 262 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট। এর আগে সকাল 10:35 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিজি 202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কার কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 4:26 সার্ভিসেবল আছে এবং সার্ভিসেবল ডিক্লারেশন হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে 4:26। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। পটুয়াখালীতে শীত কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। অবশ্য পুলিশ বলছে জড়িতদের ধরতে চলছে তদন্ত। এদিকে যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুর মারা গেছেন। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যিনি ছিল উনি অত্যন্ত এলাকার খুব ভালো লোক ছিল। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমার বাবার নির্দোষী মানুষ নাই করছে, এর ফাঁসি চাই আমরা। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ড এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কিভাবে ঘটেছে এই বিষয়টা তদন্ত করে বের করতে হবে। এদিকে একই রাতে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি সহ আরও 4 জন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূ ও তার 1.5 বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের বাসিন্দা আফরোজা আফরিন তার শিশুকন্যা আয়েশাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানায় জানানো হলে দুপুরে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা মেয়ের লাশ উদ্ধার করে। মেয়েকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। দরজা বাঁধা, দরজা নগর দরজা নগর আর বাজ্যে থাক ভাঙ্গি চার ইয়া চায় কোনো কিছু করি না পারে। দরজা খুলি, দরজা আর পুলিশের খবর দিলাম, পুলিশ আয় দরজা ভাঙ্গি এতটুকু ভারসাম্য, মানসিক ভারসাম্য। ওই পুলিশ ওখানে দরজাটা ভাঙতেছে, দরজাটা ভেঙে ভিতর দেখতেছে উনি ফাঁসি খাইছে। মানে মহিলা লাশটা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা পেয়েছি, আর বাচ্চাটা নিচেই ছিল, খাটে শোয়া অবস্থায় ছিল। পরিবর্তে আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা গ্রহণ করতেছি। বরগুনায় ইঁদুর মারার জন্য ধান খেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে তালতলির একটি গ্রামে শিশু ইমরান ও তার মা রিপা বেগম ছাগলের জন্য ঘাস কাটতে ধান খেতে যান।
এ সময় ইমরান বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, কৃষক আবু সালেহ আপন ধান খেতে ইঁদুর মারার জন্য মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ফাঁদ পেতে রাখেন। এ নিয়ে গত 2 মাসে তালতলিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে 2 জন নিহত হন। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে একটি মাছ ধরার ট্রলার সহ 7 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ট্রলার মালিক সমিতি জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে টেকনাফ পৌরসভার কাজুক খালিজা এলাকার একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপের সীতা এলাকায় সাগরে মাছ শিকারে যায়। এ সময় মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে বাংলাদেশ জলসীমানায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে, পরে ট্রলার সহ 7 জেলেকে ধরে নিয়ে যায়। মিয়ানমার ভিত্তিক গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, আরাকান আর্মি সমুদ্রপথে টহলের সময় বাংলাদেশি ট্রলারটি মংডু উপকূল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আটক করে। ট্রলার থেকে প্রায় 260 কেজি মাছ ও 3টি জাল লুট করা হয়। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে 24 জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 10 জন নারী, 4 জন পুরুষ ও 10 শিশু রয়েছে। র্যাব জানায়, ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। 3 ঘন্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে জিম্মি করা 24 জনকে উদ্ধার করা হয়। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এই সময় মানব পাচারকারী চক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর পালিয়ে যায়। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী নগর ভবনের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিক্ষোভ করেছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। সকালে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অভিযোগ, অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে কয়েক মাস আগে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দক্ষ শ্রমিক কর্মচারীদের দৈনিক 750 টাকা ও অদক্ষদের 700 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে, কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তা বাস্তবায়ন করেনি। বর্তমানে মজুরি 484 টাকা পান বলে জানান শ্রমিকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। সকালে কারখানার সামনে কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, দীর্ঘ 8 মাস আগে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে ব্যাহত হচ্ছে কারখানার সার উৎপাদন কার্যক্রম। কারখানাটিতে ইউরিয়ার চাহিদা বেশি থাকায় দ্রুত গ্যাস সরবরাহের পাশাপাশি উৎপাদন চালুর দাবি জানান শ্রমিকরা। যশোরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বহিষ্কার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানান, শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করে। তবে আজ সকালে আবারও স্কুলে যোগদান করেন তিনি। খবর পেয়ে ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে পুলিশি হস্তক্ষেপে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 20 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে আসা অসহায় ও গ্রামের সরল রোগীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ফেরার পথে পেট্রাপোল বন্দরে 8টি স্বর্ণের বার সহ ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দরের নিরাপত্তায় থাকা 145 ব্যাটালিয়নের বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ বিভাগ জানায়, বেনাপোল বন্দর থেকে একটি ট্রাক ভারত সীমান্তে ঢুকলে তল্লাশি করা হয়। এ সময় চালকের ক্যাবিন থেকে 1 কেজি 975 গ্রাম ওজনের 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি 40 লাখ টাকা।
চালককে গ্রেফতার করে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঝালকাঠিতে দীর্ঘ 10 বছর পর বাস পোড়ানোর মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি জামায়াতের 47 নেতাকর্মী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 7 ফেব্রুয়ারি রাজাপুরে একটি বাস পোড়ানোর অভিযোগে এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর সহ 47 জন নেতাকর্মীকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ না হওয়ায় অভিযুক্ত সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের শমশেরনগর সড়ক, চৌমুহনা, চাঁদনীঘাট এবং পশ্চিম বাজার সহ একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতের ওপর গড়ে ওঠা দোকানপাট ও সিএনজি স্ট্যান্ড অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। ঝিনাইদহে দুর্নীতি বিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদরের চরখাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটির আয়োজন করে। গণশুনানিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা সহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনরা অংশ নেন। তারা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, উপবৃত্তি বন্টনের স্বচ্ছতা, শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণ সহ বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয় তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। জয়পুরহাটে বেশি লাভের আশায় হিমাগারে আলু মজুত করে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণে 23 টাকা খরচ হলেও বর্তমানে সেই আলু হিমাগার গেটে বিক্রি হচ্ছে 8 টাকা কেজি দরে। অন্যদিকে সরকারের নির্ধারিত প্রতি কেজি 22 টাকা দরে বিক্রির নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। চলতি বছরের মার্চে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা একযোগে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের প্রতিযোগিতায় নামেন। লক্ষ্য ছিল 2024 সালের মতো আলুতে বেশি লাভ করা। সে সময় 65 কেজির এক বস্তা আলু রাখতে তাদের খরচ পড়েছে 1500 টাকার মতো। অথচ সেই এক বস্তা আলু বর্তমানে হিমাগার গেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 510 টাকায়। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরেই আলু উৎপাদনের ভরা মৌসুম। সংরক্ষণ করা আলুর দাম না পেয়ে নতুন করে আলু লাগাতে সার, বীজ ও অন্যান্য খরচ মেটাতে চরম বিপাকে পড়েছেন তারা। লাভের আশায় রাখে আমরা আজকে সর্বশান্ত, সর্বহারা। আলু আমরা বিক্রি করা পারছি না, তারপরে তো হচ্ছে সারের দাম বেশি, বীজের দাম বেশি। হিমাগারে আসা পর্যন্ত যে খরচ, সেই অনুসারে আমরা আলুর কোনো দামই পাচ্ছি না। এটা নিয়ে আমরা কৃষক সম্পূর্ণরূপে হতাশ। জয়পুরহাটের 5টি উপজেলার 21টি হিমাগারে মৌসুমের শুরুতেই 2,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। প্রতি বছরই অক্টোবর মাসের শুরুতেই হিমাগারগুলো প্রায় ফাঁকা হতে শুরু করলেও এবছর তার উল্টো চিত্র। হিমাগার কর্তৃপক্ষ বলছে, আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত 50 ভাগ আলু বের করেছেন। জয়পুরহাটে 21টি হিমাগারে প্রায় 1,80,000 মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে। এখান থেকে আপনার অক্টোবর মাসের প্রায় শেষের দিকে এটা 50% আলু নিচে ডেলিভারি আছে। এখন 10 নভেম্বর বা জায়গা ভেদে 15 নভেম্বর আলু সংরক্ষণের মেয়াদ শেষ হচ্ছে। এখন এই বাকি 50% আলু এই সময়ের মধ্যে কিভাবে ডেলিভারি হবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। 25 সালে যে ধস বা অবনতি, এটা সর্বোচ্চ রেকর্ড করা। এরকম ধস অন্যান্য বছর দেখি নাই। প্রত্যেকটা কোল্ড স্টোরে 50 থেকে 60% আলু বর্তমান মজুত আছে। ভবিষ্যতে এটা নিয়ে আমাদের স্টোর মালিকেরাও খুব বিপাকে বা শঙ্কায় পড়বে বলে ধারণা করছে। কৃষি বিপণন বিভাগ বলছে, সরকারের বেঁধে দেওয়া প্রতি কেজি আলু 22 টাকায় বিক্রি হচ্ছে না। বিষয়টি তারা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন। কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কিভাবে এই হিমাগার গেটে কেজি প্রতি আলুর মূল্য 22 টাকা কার্যকর করা যায়, এই বিষয়ে কৃষি মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেলে সেই অনুসারে আমরা মাঠ পর্যায়ে কাজ করব।
কৃষি বিভাগের তথ্য মতে 2024 সালে জয়পুরহাটে 38,950 হেক্টর জমিতে 10,61,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। সাভারে 500 সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিল সেনাবাহিনী। সকালে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের আয়োজনে এই কর্মসূচি পালন করে 9ম পদাতিক ডিভিশন। 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চক্ষু, গাইনি, চর্মরোগের পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা দেন। সেবাগ্রহীতাদের বিনামূল্যে দেয়া হয় ওষুধও। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হলো আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। এতে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে 4 কন্টিনেন্ট। মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন আর্টিলারি রেজিমেন্টের নব অভিষিক্ত 10ম কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। বুধবার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হলো আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান। প্রথম পর্বে আর্টিলারি রেজিমেন্টে নবনিযুক্ত 10ম কর্নেলকে র্যাঙ্ক বেঞ্চ পরিয়ে দেন জ্যেষ্ঠ অধিনায়ক ও জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার। পরে আনুষ্ঠানিক বক্তব্যে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়তে নিজের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান, বিদ্যমান অস্ত্র এবং সরঞ্জামাদির ঘাটতি পূরণ করে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। দ্বিতীয় পর্বে অভিষেক হয় আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্টের। শুরুতেই জিপি করে প্যারেড পরিদর্শন করেন নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। পরে সামরিক রীতি অনুযায়ী বিভিন্ন কন্টিনেন্ট অভিবাদন জানায় নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে। আনুষ্ঠানিকভাবে পড়ানো হয় কর্নেল র্যাঙ্ক বেঞ্চ। আপনাদের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে যে কোনো উন্নয়ন এবং কল্যাণমুখী কার্যক্রম এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমার বিশেষ নজর থাকবে। পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টরা মহান মুক্তিযুদ্ধের আর্টিলারি 118 জন বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। নির্বাচনের আগেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধন্যবাদ রাইসা। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।